আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের পাটিগণিতের অনুপাত অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো এখানে একটি সমস্যা দেখো, 12:17 এবং 5:12 কে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। তো ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে হলে আমরা একটা ফর্মুলা মেনটেন করি। সে ফর্মুলাটা হচ্ছে, আমি লিখে নেই, আমরা জানি ধারাবাহিক অনুপাত সমান ধারাবাহিক অনুপাত সমান, এর একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটাই আমরা ইউজ করলে সহজে এটা সমাধান করতে পারবো। তো পূর্ব রাশির গুণফল অনুপাত উত্তর রাশির গুণফল, উত্তর রাশির গুণফল। তো আমাদের এখানে সমস্যা ছিল কি, একটা অনুপাত ছিল 12:17, আর একটা অনুপাত ছিল 5:12। এখন ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার সূত্রটা হচ্ছে পূর্ব রাশির গুণফল ইস্টু উত্তর রাশির গুণফল। এখন আমাদের জানতে হবে এই পূর্ব রাশিটা কি আর উত্তর রাশিটা কি। তো অনুপাতের প্রথমে এই যে 12:17 আছে, এইখানে এই 12টা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে পূর্ব রাশি। আর এই যে 17 আছে, এটা হচ্ছে উত্তর রাশি। মেন কথা হলো, অনুপাতের প্রথমে যেটা থাকবে সেটা পূর্ব রাশি, আর শেষে যেটা থাকবে সেটা হলো উত্তর রাশি। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি। সমান পূর্ব রাশির গুণফল। তো পূর্ব রাশি এখানে আছে 12, এখানে আছে 5, তাই লিখলাম 12 গুণ 5, মাঝখানে অনুপাত। এবার হচ্ছে উত্তর রাশির গুণফল। তো উত্তর রাশি মানে কি, শেষে যে অনুপাত আছে, একটা আছে 17 আর এর শেষে আছে 12, তাহলে লিখে দেই 17 গুণ 12। তাহলে এখানে এবার এই গুণটা করে দেই, 5-12 গুণ করব আর 17 আর 12 গুণ করব। তাহলে 5-12 গুণ করলে এখানে হচ্ছে 60, আর 17 এবং 12 গুণ করলে পাচ্ছি কত, আমরা গুণটা এখানে করে নেই, 17 গুণ 12। তো কি আসছে, 7×2 = 14, 4 হাতে 1, 2 1 2, 1 3, আর 7 1 7, 1 1 1, 4 7 আর 3 10, 0 হাতে 1, 1 আর 1 2, 204। তাহলে এখানে লিখলাম 204। তাহলে আবার একটু বলি, পূর্ব রাশির গুণফল অর্থাৎ এই আগেরটা আর এই অনুপাতের আগেরটা গুণ করতে হবে, এবং এই অনুপাতের, সরি, এখানে এই যে 12 আছে 5 আছে,
প্রথম প্রথম অনুপাতের এইটার প্রথমে আছে 12 আর এইটার প্রথমে আছে 5, তাহলে 5 আর 12 গুণ করতে হবে, এবং এই অনুপাতের শেষে আছে 17 আর এই অনুপাতের শেষে আছে 12, তাহলে 17 আর 12 গুণ করতে হবে। তো গুণ করে আমরা কি পেলাম, একটা পেয়েছি 60 অনুপাত 204। তো এটাকে আমরা একটু কাটছাট করতে পারি, অর্থাৎ কেটে ছোট করতে পারি। তাহলে আমরা কত দিয়ে কাটবো? এই কাটাকাটিটা তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো, যে যার মতো করতে পারো। তো আমি প্রথমে এই 60কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে পাচ্ছি কত, 30। আর 204কে আমি 2 দিয়ে ভাগ করলাম, পেলাম 102। এই 30কে আবার 2 দিয়ে কাটাকাটি করলাম, 2 দিয়ে ভাগ করলাম, পাচ্ছি 15। 102কে আবার 2 দিয়ে ভাগ করলাম, পেলাম 51। এইবার এই 5কে আবার 3 দিয়ে ভাগ করলাম, 3 5 15। আর এই 51কে আমি 3 দিয়ে ভাগ করলাম, পেলাম 17। তাহলে এখন দেখো এখানে প্রথম অনুপাতে আছে 5 এবং শেষের অনুপাতে আছে 17। এই 5 এবং 17 কিন্তু আর কাটাকাটি করা যায় না, সুতরাং যা আছে তাই লিখছে 5 অনুপাত 17। এই যে অনুপাতটা পেলাম, এটাই কিন্তু আমাদের ধারাবাহিক অনুপাত। আশা করি বুঝতে পেরেছি সবাই। এবার আমরা 8 দাগের আরেকটি সমস্যা সমাধান করব। এখানে দেওয়া আছে, দেখো, সূত্রের সাহায্যে 4a প্লাস 9b কে 4a প্লাস 6b দ্বারা গুণ করো। তো আমরা এই আগে অঙ্কটা বসিয়ে নিই। 4a প্লাস 9b, আর যেহেতু গুণ করতে বলছে তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে মাঝখানে গুণ দেই। এই গুণ চিহ্নটা না দিলেও সমস্যা নয়। এবার এটা লিখি 4a প্লাস 6b। এখন এটা যদি আমরা সরাসরি গুণ করি সেটাও কিন্তু হবে, কিন্তু এখানে আমাদেরকে সরাসরি করা যাবে না, কারণ এখানে বলে দিয়েছে যে সূত্রের সাহায্য করো। তাহলে সূত্র আমাদের জানতে হবে। তো সেক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি যে এই যে দুইটা রাশি আছে, এখানে মাঝখানে গুণ আছে। তো দুইটা রাশির প্রথমে আছে, দেখো, একটা 4a আর একটা আছে 4a। সুতরাং প্রথম দুইটার কিন্তু পদের বেশ মিল আছে, কিন্তু শেষে একটা পদ আছে 9b আর একটা আছে 6b, এইখানেও কিন্তু কোনো মিল নাই। তাহলে কি করব? প্রথমে যে দুইটা পদের মিল আছে আমরা সেটাকে মনে মনে x ধরে নিই। তো 4 এটাকে যদি x ধরি তাহলে এটা কিন্তু x হচ্ছে, বাট শেষে যে 9b আছে এবং 6b আছে এই দুইটার ভিতরে কোনো মিল নাই, সুতরাং এদেরকে আমরা ভিন্ন ভিন্ন অন্য কিছু ধরে নিই। তো এটাকে আমি 9b কে আমরা a ধরে নিচ্ছি আর 6b কে আমরা b ধরে নিচ্ছি। তাহলে মূলত এটা কি আসলো? এটা কি আসলো আমি এখানে একটু বলি, এখানে ডান পাশে দেখাই দিচ্ছি। প্রথমে আছে x, লিখলাম x, তারপরে মাঝখানে এখানে প্লাস আছে, এখানে প্লাস দিলাম, এখানে এ আছে এ দিলাম, ব্র্যাকেট দিয়ে দুটোকে আলাদা করে দিচ্ছি, মাঝখানে গুণ চিহ্ন দিলেও সম্ভব, না দিলেও সমস্যা নাই। এখানে পেলাম কি x, এখানে ধরে নেই x, মাঝখানে প্লাস, এখানে প্লাস, শেষে আমরা ধরেছি b, তাহলে এখানে লিখলাম b। তাহলে এই যে টোটাল পদ, এখানে টোটাল যে রাশি দুটোকে আমরা কি পেলাম, দেখো x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। তো বীজগণিতে এইটার একটা ফর্মুলা কিন্তু আছে, আমরা হয়তো এটা করিনি কখন,
তো আজকে আমরা এটা শিখব, যদি কখনো দুইটা রাশির গুণফলের ক্ষেত্রে প্রথম রাশি দুইটা একই রকম থাকে, এক্স এক্স একই রকম আছে, এবং শেষের যে দুইটা আছে এ আর বি, এই দুইটা যদি ভিন্ন ভিন্ন থাকে, দুই রকম থাকে, তাহলে একটা ফর্মুলা হচ্ছে, আমি এখানে লিখে দিই, ফর্মুলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে ফর্মুলাটা লিখছি, এটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কি পাই, আমি এটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আছে এক্স স্কোয়ার, তো এখানে এক্স মানে কি ছিল, 4a, তাহলে এবার 4a লিখলাম এক্স, যেহেতু এখানে স্কোয়ার আছে আমি স্কোয়ার করে দিলাম, তারপরে এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট, তারপরে আছে এ, এ মানে দেখো 9b, লিখলাম 9b, তারপরে মাঝখানে প্লাস দিলাম, প্লাস, তারপরে আছে বি, তাহলে বি মানে দেখো এখানে 6b, লিখে দিলাম 6b, ব্র্যাকেট শেষ করলাম এই এক্স। এখন এই এক্সটা কি, দেখো এক্স মানে 4a, এক্স মানে কিন্তু 4a, এখানে লিখলাম 4a, মাঝখানে কোনো চিহ্ন আমরা এখানে দেয়নি, না দিলে বুঝতে হবে এটা গুণ, তারপরে প্লাস দিলাম, প্লাস, তারপরে আছে এ বি, তো এ বি, এই এ বি এর মাঝখানে কোনো চিহ্ন নাই, সুতরাং এটা কিন্তু গুণ করতে হবে। তো এ এর মানটা কি, এ ধরেছিলাম দেখো 9b, 9b, মাঝখানে কিছু না থাকলে গুণ। এবার এই যে বি এর মানটা কি ধরেছিলাম আমরা, বিটা হচ্ছে 6b, দিলাম 6b। আশা করি বুঝতে পেরেছ। এবার এই যে 4 এর হোল স্কোয়ার, তো 4 এর হোল স্কোয়ার মানে কি, মানে হচ্ছে এই 4 এর সাথে 4 এ গুণ করতে হবে, বাইরে এখানে স্কোয়ার আছে, স্কোয়ার মানে হচ্ছে 2, শক্তি হচ্ছে 2, এখানে শক্তি 2 থাকার ফলে এই 4 এ আমরা দুইবার লিখে গুণ করব, 4 এ গুণ 4 এ, ব্যাস, এখানে প্লাস দাও, প্লাস, দেখো এখানে আছে 9b প্লাস 6b, 9b প্লাস 6b যদি দেখো এখানে এরও শেষে বি আছে, এরও শেষে বি আছে, সুতরাং 9টা বি এবং প্লাস 6টা বি, তো 9 আর 6 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি 15, আর এদের সাথে ছিল বি, বি বসিয়ে দিলাম, এখানে মাঝখানে কিছু নাই, তাহলে গুণ আর 4 এ, এখানে প্লাস। এবার দেখো এখানে 9b এবং 6b দুইটার মাঝখানে গুণের চিহ্ন আছে, তাহলে গুণ করতে হবে। তো 6 নং কত, 54, আর সাথে ছিল বি, বি, তো গুণের ক্ষেত্রে বি বি গুণ করলে হয় বি স্কোয়ার। এরপরে দেখো এখানে আছে 4a ইন্টু 4a, তো কি হয়, 4 4 16, আর এ এ গুণ করলে হয় এ স্কোয়ার, প্লাস এখানে আছে 15b এবং এখানে আছে 4a, তো যেহেতু মাঝখানে গুণ আছে তাহলে গুণ করে দেব, তাহলে 4 আর 15 গুণ করলে 4 15 60, আর সাথে ছিল এ এবং বি, তাহলে এ আর বি বসিয়ে দিলাম, প্লাস এখানে আছে দেখো যা ছিল তাই, এখানে আর নতুন করে কিছু করার প্রয়োজন নাই, 54 বি স্কোয়ার। তাহলে আমরা কি বুঝলাম টোটালি, আমাদের সূত্র প্রয়োগ করে গুণ করতে বলেছিল, তো আমাদের কিন্তু সূত্র প্রয়োগ করে এই গুণটা করেই ফেলেছি, যেহেতু এইটা আর যোগ বিয়োগ করা কোনো প্রয়োজন নাই বা হবে না, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো সবাই। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এই ভিডিওটা একটু টেনে টেনে আস্তে আস্তে দেখে নিও, বারবার দেখে নিও, আশা করি সমস্যা হবে না। এইবার আমরা আরো একটা সমস্যা নিয়ে হাজির হচ্ছি, 12 দাগ।
দেখো 12 দাগ কি আছে। 12 দাগে দেওয়া আছে যে 87 এর বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। এখানে লিখে নেই সূত্রের সাহায্যে 87 এর বর্গ নির্ণয় করো। তো 87 কে বর্গ নির্ণয় করতে হবে এবং অবশ্যই সূত্র প্রয়োগ করে করতে হবে। তো আমরা আগে 87টা লিখে নিলাম। যেহেতু এটাকে বর্গ করতে বলছে তাহলে অবশ্যই এটাকে হোল স্কোয়ার করতে হবে। বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার। তো এটা সিম্পলি কিন্তু আমরা সমাধান করতে পারি। সেটা কিভাবে? এই যে 87 আর 87 যদি আমরা সরাসরি গুণ করে দেই তাহলে কিন্তু একটা অ্যান্সার আমরা পেয়ে যাব। কিন্তু এইখানে এই সরাসরি গুণ করে আমাদের সমাধান করা যাবে না, যেহেতু বলেই দিয়েছে যে সূত্রের সাহায্যে কাজটা করতে হবে। তো সূত্র তৈরি করতে গেলে আমরা কি জানি? আমরা মূলত ক্লাস 7-এ যে ফর্মুলা দুইটা জানি সেটা আমি এখানে লিখে নিচ্ছি। দেখো, একটা ফর্মুলা জানি a প্লাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সাথে আরো একটা ফর্মুলা আমরা শিখেছি, সেটা হলো a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ক্লাস 7 এর সর্বপ্রথম যে দুইটা সূত্র আমরা শিখেছি সেটা একটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার আর একটা হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখন এই দুইটা ফর্মুলা ইউজ করে আমরা এইটা করার চেষ্টা করব। তো যেহেতু এখানে 87 এর হোল স্কোয়ার রয়েছে, তো এইটাকে আমরা ফর্মুলা কিভাবে আনতে পারি? দেখো, এই 87 কে যদি আমরা এমনটা করি যে 100 মাইনাস 13, এই 100 থেকে যদি আমরা 13 কে মাইনাস করি তাহলে 87 পাচ্ছি। এখন এটা কেন করলাম? যেহেতু আমাদেরকে সূত্র প্রয়োগ করে করতে হবে, তো সূত্র আমরা দেখো এখানে সূত্রে আছে কি, একটা আছে এ একটা হচ্ছে বি আছে। এটা তো একটা বি আছে, এটা তো একটা বি আছে। তো এখানে দুইটা পদ নিয়ে আমাদের সূত্র তৈরি করতে হবে বা সূত্র প্রয়োগ করতে হবে। তো যেহেতু এখানে 87 একটা মাত্র সংখ্যা ছিল, এটাকে দুইটা পদে বিভক্ত করে নিতে হবে। তাই আমি 87কে এই কি করলাম, এই যে 100 মাইনাস 13, দেখো এখানে দুইটা পদ হয়ে গেছে, একটা হয়ে গেছে, এটাকে আমরা ধরে নিচ্ছি এ আর এটাকে ধরে নিচ্ছি আমরা বি। তাহলে কি হলো যে এখানে এ মাইনাস এখানে বি, তাহলে কি বলতে পারি? এ মাইনাস বি এর, আর যেহেতু এখানে হোল স্কয়ার ছিল আমি হোল স্কয়ারটা বসিয়ে দেই। হ্যাঁ, দেখো আগে ছিল 87, একটা মাত্র সংখ্যা ছিল, তো এইটাকে আমরা ভেঙে দুইটা করে দিলাম, 100 মাইনাস 13। এই 100 কে আমরা এ ধরে নেব আর 13 কে আমরা বি ধরে নিব। তাহলে আমাদের ফর্মুলা কোনটা পড়ছে? ফর্মুলা পড়ছে যে এ মাইনাস বি এর হোল স্কয়ার। তো যেহেতু এখানে আছে এ মাইনাস বি এর হোল স্কয়ার, তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে কি হলো, এই ফর্মুলা কি আছে? দেখো, ফর্মুলায় আছে এ স্কয়ার, প্রথমে আছে এ স্কয়ার, তাহলে এ মানে এখানে কি ছিল 100, এখানে লিখে দিলাম 100। যেহেতু এর উপরে স্কয়ার আছে তাহলে 100 এর উপরে স্কয়ার দিয়ে দেবো। তারপরে দেখো এখানে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দেই। তারপরে আছে 2, দিলাম এখানে 2, মাঝখানে কিছু না থাকলে কি দেবো? ইনটু দিব বা ডট। এরপরে দেখো ইয়ে আছে,
এ মানে এখানে 100 দিলাম, এখানে 100, এখানে বি আছে, বি মানে হচ্ছে এখানে 13, আমি এখানে 13 বসিয়ে দিই। তারপরে এখানে প্লাস প্লাস, এখানে আছে বি স্কোয়ার, তো বি মানে দেখো এখানে 13, তাহলে বি এর জায়গায় 13 লিখলাম, আর যেহেতু বি এর উপরে স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করে দিলাম। এখন কিন্তু আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়ে গেছে, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো কি হলো, 100 কে যদি আমরা স্কোয়ার করি, দেখো এটা গুণ করা কিন্তু খুব সহজ। এই 100 আমরা লিখলাম এখানে 100, যেহেতু এখানে 100 এর স্কোয়ার রয়েছে, অর্থাৎ 100 এর সঙ্গে 100 গুণ হবে, তাহলে 100 ইন্টু 100, তো এটাকে গুণ করলে আমরা কি পাচ্ছি, দেখো 1 1 কে 1, আর এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, তাহলে মোট 4টা শূন্য, তাহলে 1টা 2টা 3টা 4টা, 4টা শূন্য বসিয়ে দিলাম, ব্যাস 100 এর স্কোয়ার কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এবার দেখো এখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। এবার যে 2, 100 এবং 13, এই তিনটা সংখ্যার মাঝে কিন্তু ডট বা ইনটু আছে, অর্থাৎ গুণ করতে হবে। তো 2, এখানে আছে এই যে 2, 100 এবং 13 গুণ করলে কি পাচ্ছি আমরা, আমরা একটা কাজ করি, এই 13 এবং 2 আগে গুণ করে নেই, অর্থাৎ 13 দুনো 13 দুনো কত 26, এখানে বসিয়ে দিলাম 26, আর 26 এর সাথে 1 গুণ করলে 26ই হয়, এর জন্য একবারে আমি বসিয়ে দিলাম। আর এই 100 এর শেষে দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য এখানে বসিয়ে দিই, ব্যাস। এখানে প্লাস দাও, প্লাস, এখানে 13 এর হোল স্কোয়ার, অর্থাৎ কি 13 এর হোল স্কোয়ার মানে কি 13 এর সাথে 13 গুণ হবে, এখানে 13 ইন্টু 13 কি এলো, এখানে গুণ করলে পাবো 169, বসিয়ে দিলাম 169, ব্যাস। এখন এদেরকে প্লাস মাইনাস করতে হবে বা যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ করবে কিভাবে, একটা বিষয় খেয়াল করো, অনেকেই এটা ঝামেলায় পড়ে যায় যে যোগ বিয়োগ কিভাবে করতে হবে, এখানে একটা মাইনাস এখানে প্লাস আছে, না এটা নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। দেখো এখানে এই যে 10,000 আছে, এর আগে কিন্তু কোনো চিহ্ন নাই, মানে প্লাস মাইনাসের কোনোটাই নাই। তো যদি প্লাস মাইনাসের কোনোটাই না থাকে, তাহলে এটাকে আমরা প্লাস ধরে নেব, মনে মনে প্লাস ধরে নেব। আর এখানে দেখো লাস্টে 169, এর আগে প্লাস আছে, তাহলে এটা যেমন প্লাস, এটাও প্লাস। আবারও বলি, কোন সংখ্যার আগে যে চিহ্ন থাকে, সেই চিহ্নটা হচ্ছে সেই সংখ্যা। তো যেহেতু এখানে কোনো চিহ্ন নাই, আমরা মনে মনে প্লাস ধরে নিচ্ছি, আর 169 এর আগে প্লাস আছে, সুতরাং এটা প্লাস। তো এখানে টোটাল কয়টা প্লাস পেলাম, প্লাস পেয়েছি আমি দুইটা, একটা হচ্ছে এই, একটা হচ্ছে এই, তাহলে এই দুইটাকে এক জায়গায় করে নিই। এখানে আছে 1, 1 এর পিঠে 4টা শূন্য, এবারে প্লাস 169, দেখো এই প্লাস দুইটা এক জায়গায় করে আমরা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। আর মাইনাস কি আছে এখানে, এখানে দেখছি যে এই যে 2600 আগে মাইনাস হয়েছে, সুতরাং এই মাইনাস চিহ্নটা কিন্তু 2600 জন্য, তাহলে এখানে মাইনাস 2600। এবার এই দুইটা যোগ করে নিই, 9 শূন্য যোগ করলে 9 হয়, 6 শূন্য যোগ করলে 6 হয়, 1 শূন্য যোগ করলে 1 হয়, এখানে একটা শূন্য রয়েছে, এখানে 1 আছে। এখন এটাকে যদি কেউ এইভাবে যোগ করতে না পারো, তাহলে উপরে উপরে নিচে বসিয়ে নিও, ছোটবেলায় যেমনটা করেছ। এবার মাইনাস 2600, দেখো অঙ্ক আস্তে আস্তে সব ছোট হয়ে গেছে। এই দুটা আমরা বিয়োগ করে দেই, তো বিয়োগটা করবো কিভাবে, আমি এখানে সংক্ষেপে করে দিচ্ছি, 0 আর 9 বিয়োগ করলে 9 হয়, এখানে 0 আর এই যে 6 করলে 6 থাকে, আর 6 এর কত হলে 11 হয়, 5 হয়, হাতে থাকি 1, 1 আর 2 3, 3 আর কত হলে 10, 7 হলে 10 হয়, আর হাতে ছিল 1, 1 1 মিলে গেল, বাম পাশে শূন্য বসে না। তাহলে আমরা কি পেলাম এখানে, এই এই যে এই যে 7569 পেলাম। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। এখন যদি এই মাইনাসটা তোমরা এইভাবে না করতে পারো, তোমরা
আলাদা করে নিও। সেটা কিভাবে? যেমন এখানে 10169 লিখে নিলাম, আর এখানে মাইনাস করে দিলাম 2600। এভাবে করলে হবে। এই যে 9 বসে গেল, 6 বসে গেল, 6 কথলে 11, 5 হলে হাতে 1, 2 এর 1 3, 3 আর কথলে 10, 7 হলে, আর হাতে 1 ছিল, 1 মিলে গেল, বাম পাশে শূন্য বসে না। তাহলে এই তোমরা এভাবে করে নিতে পারো, আবার সংক্ষেপে করতে পারো। তো তাহলে কি হলো অ্যাট লাস্ট, যে আমরা 87 কে যখন বর্গ করলাম বা স্কোয়ার করলাম, তখন ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এটা পেয়ে গেছি। সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা 13 দাগের সমস্যাটা সমাধান করি। 13 দাগে আছে উৎপাদকের বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে আছে a স্কোয়ার প্লাস 13a প্লাস 42। অঙ্কটা বসিয়ে নিলাম। এবার যেহেতু এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তো সেক্ষেত্রে আমি এখান থেকে এখানে সমাধান লিখে নিলাম। সমাধান এই এই মানে আর কি রাশিটা এখানে লিখে নিই আমি, a স্কোয়ার প্লাস 13a প্লাস 42। এখন এই উৎপাদকে বিশ্লেষণ করতে বললে, এই যে উৎপাদকে বিশ্লেষণ করো বলছে, তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমাদের কতগুলো বিষয় খেয়াল করতে হবে। সেটা কি? উৎপাদকের বিশ্লেষণের কতগুলো শর্ত আছে। শর্তগুলো কি আমি একটু দেখিয়ে দিই তোমাদের। শর্ত হচ্ছে, উৎপাদকের বিশ্লেষণের প্রথম যে শর্ত সেটা আমি লিখে দিই। শর্ত 1, শর্ত 1 হচ্ছে কমন। শর্ত 2 হচ্ছে সূত্র বা ফর্মুলা। শর্ত 3 হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম। এই তিনটা শর্ত আমাদেরকে প্রয়োগ করে দেখতে হবে যে কোনটা আমি কখন আমার কাজে লাগাতে পারবো। কখনো কমন কাজে লাগতে পারে, কখনো সূত্র কাজে লাগতে পারে, কখনো মিডল টার্মও কাজে লাগতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি কমন। তো কমন বলতে কি বোঝায়? কমন বলতে বোঝায় যে এইখানে যে এই যে রাশিটা আছে, এই রাশির ভিতরে এই একটা পদ আছে। দেখো, এই একটা পদ, এই একটা পদ, এই একটা পদ, এখানে তিনটা পদ আছে। তো তিনটা পদ থেকে আমি কোন জিনিসটাকে এর ভিতর থেকে নিতে পারবো। আবারও বলছি, এই তিনটা পদ থেকে আমি কোন জিনিসটা নিতে পারবো, বা এমন একটা জিনিস নিতে চাই যে জিনিসটা এরা তিনজনই আমাকে দিতে পারবে। তো যে জিনিসটা এরা তিনজনই আমাকে দিতে পারবে, এটা হচ্ছে কমন। তো এখানে একটু খেয়াল করি, এখানে আছে এ স্কোয়ার, অর্থাৎ এখানে এ দুইটা আছে। এখানে আছে 13a, অর্থাৎ এ আছে একটা। এখানে আছে 42। এখানে কিন্তু কোনো এ আমাদের নাই। সুতরাং এখান থেকে আমি যদি এ কমন নিতে চাই, এ দিতে পারবে, এ দিতে পারবে, কিন্তু এই যে 42, এ কিন্তু এ দিতে পারবে না, কারণ ওর এ ছিলই না। সুতরাং এখান থেকে আমরা এ কমন নিতে পারছি না। এবার আর একটু আসি, আমি একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা কমন নিতে চাইলাম।
এখানে দেখো এ স্কোয়ার আছে, এখানে কোনো সংখ্যা নাই। এখানে এ এর সঙ্গে আছে 13 সংখ্যা বা সহগ, এটাকে সহগও বলা হয়। এখানে আছে 42 সংখ্যা আছে, কিন্তু লক্ষ্য করলাম যে এখানে প্রথমে কিন্তু কোনো সংখ্যা নাই। সুতরাং আমি যদি একটা সংখ্যা কমন নিতে চাই তাহলে কিন্তু এ দিতে পারবে না, সুতরাং এটা কিন্তু কমন যাবে না। আর যেহেতু কমন সম্ভব নয়, তাহলে কমনটা আমরা পাচ্ছি না, ব্যাস কমনে কুরাজ দিয়ে দিলাম। এবার 2 নম্বর যে শর্ত আছে সেটা হলো সূত্র। এখন এই সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের আরো কতগুলো বিষয় একটু খেয়াল করতে হবে, দেখতে হবে যে আসলে এটা সূত্রে অ্যাপ্লাই করা যায় কি না। তো সেক্ষেত্রে আমাদের শর্তগুলোকে আমি এখানে লিখে দিই ডান পাশে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেকেই বুঝতেই পারে না যে এটা আসলে সূত্রে ফেলানো যাবে কিনা বা সূত্রে প্রয়োগ করা যাবে কিনা। তো এই যে সূত্র প্রয়োগ করতে গেলে আমাদের কতগুলো বিষয় খেয়াল করতে হবে যে এই দুই প্রান্তে, এই প্রান্তে এবং এই যে প্রথম প্রান্তে এবং এই শেষ প্রান্তে, এই দুইটা প্রান্তে কতগুলো চেনার নিয়ম আছে, যেগুলো দেখে চেনা যায় যে এটা সূত্রে পড়তে পারে। তা সেটা কি হতে পারে? প্রথমে থাকতে পারে, প্রথমে অথবা শেষে থাকতে পারে এ স্কোয়ার, কি থাকতে পারে? অথবা এ স্কোয়ার থাকতে পারে, অথবা এক্স স্কোয়ার থাকতে পারে, বা ওয়াই স্কোয়ার থাকতে পারে, বা বি স্কোয়ার থাকতে পারে, মানে কোনো একটা স্কোয়ার থাকবে আর কি সাথে। এগুলো থাকলে অনেক সময় দুই প্রান্তে এই স্কোয়ার গুলো থাকলে এ স্কোয়ার থাকতে পারে, অথবা কখনো এ স্কোয়ারের পরিবর্তে এ স্কোয়ার না এ টু দ্য পাওয়ার 4 থাকতে পারে, এ টু দ্য পাওয়ার 6 থাকতে পারে, এ টু দ্য পাওয়ার 8 থাকতে পারে, এ টু দ্য পাওয়ার 10 থাকতে পারে। এইভাবে মোটামুটি যে পাওয়ার গুলো থাকবে সেগুলো সাধারণত জোড় জোড় হয় পাওয়ার গুলো। এখানে 2 আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে, এইভাবে জোড় জোড় পাওয়ার গুলো যদি থাকে তাহলে এখানে আমরা সাধারণত আহ, একটা ফর্মুলায় ফেলতে পারি। হবে কিনা জানি না, তবে আমি চেষ্টা করতে পারি। এছাড়া যে সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে, আমি কালো কালি দিয়ে লিখে দিই, লাল কালি একটু স্পষ্ট হচ্ছে না। এছাড়া আরো দুই প্রান্তে কি কি থাকতে পারে? দুই প্রান্তে 1 থাকতে পারে, 4 থাকতে পারে, 9 থাকতে পারে, 16 থাকতে পারে, 25, 36, 49, 64, 81, 100, 121, 144, 169, 196, 225। সাধারণত এই যে সংখ্যাগুলো লিখেছি, এই সংখ্যাগুলো যদি দুই প্রান্তে থাকে তাহলে এটাকে আমরা সূত্রে প্রয়োগ করতে পারি বা হতেও পারে। হ্যাঁ, একেবারে যে হবে এ কথা বলতে পারবো না, বলা সম্ভব নয়, তবে এতটুকু ধারণা তোমরা নিয়ে নাও যে এই ধরনের সংখ্যাগুলো যদি কোনো আহ, রাশির দুই প্রান্তে থাকে তাহলে হয়তোবা সূত্র প্রয়োগ করা যেতে পারে। এখন কথা হলো এই যে সংখ্যাগুলো আমরা কিভাবে পেলাম? এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আবারও বলছি, এই সংখ্যাগুলো যেগুলো দিয়েছি এগুলো সব হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তা পূর্ণবর্গ সংখ্যা কি? ধরো এখানে হচ্ছে 1, তো 1 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে 1 হয়। এটা হচ্ছে 4, দেখো এটা কিন্তু 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 2 2 4, এই জন্য এটাকে বলছি আমি পূর্ণবর্গ সংখ্যা। এখানে আছে 9, এটা কিন্তু 3 এর সাথে 3 গুণ করলে 3 3 9, তাই এটা পূর্ণবর্গ সংখ্যা। এটা 4 এর সঙ্গে 4 গুণ করো, 4 4 16, এটা 5 এর সাথে 5 গুণ করো, 5 5 25, এটা 6 এর সাথে 6 গুণ করো, 6 6 36, 7 এর সাথে 7 গুণ করো, 7 7 49। তেমনি এখানে 121, দেখো এখানে 11 এর সাথে 11 গুণ করা হয়েছে, 121। মানে এই সংখ্যাগুলো যা, এগুলো মানে একটা সংখ্যার সঙ্গে সেই সংখ্যায় গুণ করে এগুলো পেয়েছি। সুতরাং এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর এই পূর্ণবর্গ সংখ্যাগুলো যদি কোনো রাশির দুই প্রান্তে থাকে তাহলে সেটাকে আমরা
এই সূত্রে প্রয়োগ করতে পারি। এখন দেখো এখানে প্রথমে এ স্কোয়ার আছে, ভালো কথা। ওই যে উপরে এ স্কোয়ার ছিল, বলেছিলাম যে এ স্কোয়ার থাকলে হতে পারে, হ্যাঁ হতে পারে, বাট এই শেষে কি আমার এই যে 42 আছে, এই 42 কি এই আমার পূর্ণবর্গ সংখ্যা যেগুলো লিখছি আমি, তার ভিতরে কি 42 আছে? নাই। তাহলে এই 42 কিন্তু আমাদের এই আমরা এই সূত্র প্রয়োগ করতে পারবো না। তাহলে এখানে কি করলাম, কোরাস দিয়ে দিলাম। পরবর্তীতে যে শর্ত আছে নাম্বার 3 শর্ত, মিডল টার্ম। তো মিডল টার্মটা কি? এই মিডল টার্মটা হচ্ছে একটা অন্য প্রক্রিয়া। প্রক্রিয়াটা কি? এই দুই প্রান্তে যে পদ দুইটা আছে, এই দুইটাকে আগে আমাদের গুণ করে নিতে হবে। আমি একটু মার্ক করে দিই। প্রথমে এই যে পদ দুটো আছে, এই পদ দুইটাকে আমরা গুণ করে নেব। তাহলে গুণ করে কত পাচ্ছি? 42 কে এ স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে পাচ্ছি কি, এখানে লিখে নেই যে 42 ইন্টু এ স্কোয়ার। তো গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 42 এ স্কোয়ার, ব্যাস পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দুই প্রান্তে যা আছে আমরা লিখে নিতে পারি। এ স্কোয়ার এখানে লিখলাম 42, দুই প্রান্তে দুইটা গুণ করা হয়ে গেছে। এখন দুই প্রান্তের দুইটা আমরা লিখে নিলাম, এখানে দিলাম প্লাস, এখানে যে চিহ্ন থাকবে এখানে অবশ্যই দিয়ে নিতে হবে। এবার মাঝখানে আছে কত, 13a। খেয়াল করো, দুই মাথা নিয়ে আমাদের এখন কোনো চিন্তা নেই, ওটা আমরা বসিয়ে দিয়েছি, ওইটা নিয়ে আর চিন্তা করার দরকার নেই। এখন চিন্তা হচ্ছে মাঝখানে কি আছে সেইটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আচ্ছা 13a, আচ্ছা মাঝখানেরটাকে নিয়ে এত চিন্তা করবে কেন? আর এখানে বিষয়টা হচ্ছে মিডল টার্ম, মিডল মানে মাঝখান, মাঝখানে যেটা আছে সেটাকে নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে বেশি করে। এখানে আছে 13a, এখানে আমি এটা লিখে নিলাম 13a। খেয়াল করো 13a লিখে নিয়েছি। তো এখন 13a কি করতে হবে? এই 13a কে দুইটা গ্রুপ তৈরি করতে হবে, দুইটা গ্রুপে ভাগ করতে হবে। এখন বলতে পারো কিভাবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই 13a কে যদি আমি এখন লিখি যে 7a প্লাস 6a, এই 13 কে আমি দুইটা ভাগ করে নিচ্ছি, একটা লিখছি 7a আর একটা লিখছি 4a। তো দেখো 7 এবং 6 দুটো যোগ করলে 13 হচ্ছে, তাহলে ঠিক আছে। আবারও বলছি, এখানে 13a ছিল, এটাকে দুইটা ভাগ করতে হবে। আমি একটা ভাগে দিয়েছি 7a আর আরেকটা ভাগে দিয়েছি 6a। এখন এই দুইটা যদি যোগ করি 7a প্লাস 6a, দেখো ঠিকই 13a হয়ে গেছে। সুতরাং এটা ভাঙানো আমাদের সঠিক ছিল। এখন শুধুমাত্র এইটা ভাঙালে হবে না, এই দুইটা আবার গুণ করতে হবে। এই যে 7a প্লাস 6a দুইটা পদ তৈরি করে নিলাম, এদেরকে আবার গুণ করতে হবে। তো গুণ করি তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে 6 7 42 আর এ এবং এ গুণ করলে হবে এ স্কোয়ার। দেখো একটা জিনিস, মাঝখানে যে 13a ছিল সেটাকে দুইটা ভাগ করেছি, একটা 7a প্লাস 6a, দুইটা। তাহলে এখানে 13a ঠিক আছে। আবার যদি এই দুইটা আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, 6 42 এ গুণ করলে এ স্কোয়ার, তাহলে কি 42 এ স্কোয়ার। দেখো এই দুই প্রান্তে যে দুইটা প্রান্ত রাশি, প্রান্ত পদ গুণ করে পেয়েছিলাম আমরা, দেখো এখানে প্রথমে পেয়েছিলাম 42 এ স্কোয়ার পেয়েছিলাম। দেখো মাঝখানেরটাকে ভাঙায় দুইটা করার পরে সেই দুটা গুণ করলে কিন্তু আবার সে 42 এ স্কোয়ার হয়েছে। সুতরাং আমাদের ভাঙানো কি সঠিক। মাঝখানেরটাকে ভাঙায় দুইটা করার পরে সেই দুইটা গুণ করলে যে মানটা আসবে ওই দুই প্রান্তে গুণ করে যা পেয়েছিলাম সে দুইটা মান আর এই মান একই হবে। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা আমরা আর একটু দেখাই দিই, যদি এখানে এই 13a কে 7a প্লাস 6a না করে, ধরো আমি এখানে করলাম যে একটা দিলাম
এই 13 কে ভাঙাই আমরা একটা দিলাম 10A আর একটা দিলাম 3A। তাহলে এই 10 এবং এই যে 3 দুটো যোগ করলে তো 13A হচ্ছে, 13A তাহলে হচ্ছে। কিন্তু এই দুইটা গুণ করলে কত হয় দেখো তো, 3 10 × 30 আর a গুণ করলে a স্কোয়ার। এখন আমরা এই 13কে 10A + 3A করতে পারতাম, কিন্তু কেন করলাম না? এ দুইটা গুণ করলে হয়েছে 13A স্কোয়ার, যে 13A স্কোয়ার উপরে কিন্তু হয়নি। ওই যে প্রথমে দুই প্রান্ত গুণ করে যা হয়েছিল, এখানে ছিল 42A স্কোয়ার, তাহলে আমাদের এটাও কিন্তু 42A স্কোয়ার হতে হবে। এই জন্য এইটা ভাঙানোর সময় অবশ্যই খেয়াল করতে হবে যে যোগ বিয়োগ করলে 13A হবে আর গুণ করলে যেন 42A স্কোয়ার হয়। বিষয়টা হয়তো বুঝতে পেরেছো। আর এই উৎপাদকের বিশ্লেষণ বা এই যে কমন বা সূত্র বা মিডল টার্ম, এর উপরে আমি বড় কয়েকটা ক্লাস দিব, খুব শীঘ্রই দিব। আশা করি এটা নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা থাকবে না। তো ঠিক আছে, তাহলে এটাকে 13A কে ভাঙিয়ে আমরা কি কি পেয়েছি? 7A + 6A লিখে দিলাম, 7A + 6A। এবার দেখো এখানে আগে ছিল একটা পদ ছিল, একটা পদ ছিল, একটা পদ ছিল, তিনটা। এখন পদ কিন্তু হয়ে গেছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা পদ হয়ে গেছে। এখন কি করব? প্রথম দুইটা পদ থেকে আমরা কমন নেব। আগে যেহেতু আমরা কমন নিতে পারিনি, তাহলে এবার এই প্রথম দুইটা থেকে কমন নেব আর এই শেষের দুইটা থেকে কমন নেব। তাহলে কি কমন নেব? এখানে প্রথম দুইটা থেকে দেখো আমি এ কমন নিতে পারছি, এখানে এ আছে দুইটা, এখানে এ আছে একটা, সুতরাং নিশ্চিত আমি এ কমন নিতে পারছি। এই কমন নিলাম। এখন কমন নেওয়ার পরে এখানে কি থাকবে সেটা লিখতে হবে। এখানে এ ছিল এ স্কোয়ার, মানে দুইটা এ ছিল, আমি একটা এ কমন নিয়েছি, বাকি আর একটা এখানে থাকলো, প্লাস এখানে ছিল 7A, এখান থেকে এ কমন নিয়েছি, অর্থাৎ এটাকে আমি নিয়ে নিছি, থাকলো কি 7, প্লাস এই দুইটা থেকে দেখো এখানে এ আছে, এখানে এ নাই, সুতরাং এখান থেকে চাইলেও আমি এ কমন নিতে পারবো না। তাহলে কি করলাম? এখান থেকে 6 কমন নেই, দেখি হয় কিনা। হ্যাঁ, 6 কমন দিলাম। তাহলে 6A ছিল, সেখান থেকে আমি 6 কমন নিয়েছি, থাকলো এ, লিখে দিলাম এ, প্লাস এখানে 42 ছিল, তো 42 থেকে আমি 6 কমন নিয়েছি, তো 42 থেকে 6 কমন মানে কি? এই 42 কে 6 দিয়ে ভাগ করতে হবে। তো যদি 42 কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, কত পাচ্ছি? 7। তাহলে এখানে 7 বসিয়ে দিলাম। একটা মজার বিষয় সেটা হলো, দেখো এই যে এতক্ষণ ধরে বিভিন্ন রকম ক্যালকুলেশন, বোঝাবুঝি এগুলো করে, দেখো এখানে এই ব্র্যাকেটের ভিতরে a+7 পেয়েছি, এখানে a+7 পেয়েছি, এবং এটাই পেতে হবে। আমরা যখন মিডিল টার্ম করব, তখন মিডিল টার্মের একটা পর্যায়ে চলে আসবে যখন এই পাশাপাশি দুইটা ব্র্যাকেটের ভিতরে একই রকম উপাদান থাকবে, একই রকম সংখ্যা থাকবে। এখন তাহলে কি করি? যেহেতু একই রকম a+7 পেয়ে গেছি, তাহলে এখান থেকে a+7 কমন নিলাম, a+7 এখান থেকে নিচ্ছি, এখান থেকে নিয়েছি। যেহেতু কমন নিচ্ছি, কমন মানে কি বলেছি আগে, যে কমন মানে হচ্ছে বিভিন্ন অনেকগুলো পদ থেকে আমি যে জিনিসটা কমন নেব, আমি নিব যেটা, সেটা সবাই যেন দিতে পারে। তো এখানে ছিল, দেখো এখানে আরো একটু স্পষ্ট করি, এখানে ছিল a+7, এখানে ছিল 6 × a+7। তো এই দুইটা পদ থেকে আমি এখানে a+7 কমন নিচ্ছি, তো এখানে কি থাকলো? এখানে থাকলো এ, আর এখানে কি থাকলো? a6 থাকলো, বসিয়ে দিলাম 6। এটাই আমাদের হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ, মিডল টার্ম। তো সুতরাং আমরা এটাকে লিখতে পারি ANS। আর একটা কথা বলি, একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো এই যে উৎপাদকের বিশ্লেষণ, এই কথাটা বলা হয়নি। উৎপাদকের বিশ্লেষণ মানে কি? মানে হচ্ছে এখানে যে রাশিটা ছিল, এই যে টোটাল রাশিটা এখানে ছিল, এই যে টোটাল রাশিটা, এই টোটাল রাশিটা উৎপাদকে বিশ্লেষণ করো মানে কি? এই টোটাল রাশিটা কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে উৎপাদক।
আবারও বলি, এই যে টোটাল রাশিটা আমাদের ছিল অঙ্কে, এই রাশিটা কোন কোন জিনিস দিয়ে তৈরি হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা হচ্ছে, একটা হচ্ছে a+7, আর একটা হচ্ছে a+6। এই দুইটা জিনিস মিলে এটা তৈরি হয়েছিল। আমরা ক্যালকুলেশন করে এটা বের করে ফেলেছি। তো আরো একটু সহজে বলতে পারি, সেটা হলো, ধরো এখানে বলছি যে দই, দইকে উৎপাদকে বিশ্লেষণ করো। দই জিনিসটা কি দিয়ে তৈরি হয়েছে সেগুলি লিখতে পারলে হয়ে যাবে। তো দই জিনিসটা তৈরি হয়েছে, একটা হচ্ছে দুধ, আর একটা হচ্ছে চিনি, এই, আবার সাথে কি ছিল, পানিও ছিল। তো দরকার নেই, আমরা অত ঝামেলা যাব না। মূলত দই জিনিসটা তৈরি হয়েছে দুধ দিয়ে, চিনি দিয়ে। এখন দইকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, কি পাবো, দেখো আমরা পেয়ে যাচ্ছে দুধ প্লাস চিনি। এখানে যখন দুইটা পেয়ে গেছি, দেখো দইকে ভেঙে আমরা দুধ এবং চিনি দুইটা জিনিস পেয়ে গেছি। সুতরাং আশা করি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাই বুঝতে পেরেছে। তাহলে পরবর্তীতে আবার অন্যান্য ঝামেলা নিয়ে আসছে তোমাদের জন্য। একটু বিরতি দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, ফারুক স্যার এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আর সাথে আছি আমি তোমাদের ফারুক স্যার। এখন তোমাদের জন্য বীজগণিতের আরো একটি সমস্যা নিয়ে হাজির হয়েছে। 23 দাগ। 23 দাগে আছে, প্রমাণ করো যে a+b * a - b = a² - b²। এর মানে কি? এটার মানে হচ্ছে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে এই বাম পাশে যে রাশিটা আছে, এই রাশিটার গুণফল জন্য আমরা এটা তৈরি করতে পারি। অর্থাৎ বাম পাশে যেটা আছে এটাকে ক্যালকুলেশন করে আমরা ডান পাশেটা যদি বানাতে পারি, তৈরি করতে পারি, তাহলে সেটা আমাদের সমস্যা সমাধান করা হবে। তো আমরা সেটা সমাধান করার চেষ্টা করি। তো যেহেতু এখানে a+b * a - b আছে, অর্থাৎ এদের মাঝে কিন্তু কোনো চিহ্ন নাই। মাঝে যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে অবশ্যই এটাকে আমাদের গুণ মনে করতে হবে। আমরা জানি যে মাঝে কোনো চিহ্ন না থাকলে সেটাকে গুণ মনে করতে হয়। আর প্রথমে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে সেটাকে প্লাস ধরে নিতে হয়। তো যেহেতু এখানে মাঝখানে কিছু নাই, তাহলে এটাকে আমরা গুণ ধরে নেব বা ইনটু ধরে নেব। তাহলে গুণ করে ফেলি। তো যেহেতু পাশের আহ, বাম পাশে যে জিনিসটা আছে, যে আহ, রাশিটা আছে, সেই রাশিটাকে আমরা ক্যালকুলেশন করে এইটা তৈরি করব। তাহলে বাম পাশেরটাকে আগে আমরা বসিয়ে নিই। তো সেটাকে আমরা কি লিখব? আমরা লিখব, বাম পাশেরটাকে আমরা বাম পক্ষ ধরে নিব, বাম পক্ষ। আর ডান পাশেরটাকে আমরা ধরে নেব ডান পক্ষ, ডান পক্ষ। তো বাম পাশেরটাকে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এখানে লিখি বাম পক্ষ এখানে একটা কথা লিখতে পারি, দেওয়া আছে। যেহেতু অঙ্কের ভিতরে দেওয়া আছে, তাহলে দেওয়া আছে বাম পক্ষ সমান, এটা আমরা আবার লিখে নেই, a+b * a - b। এবার কি করব? এই যে দুইটা রাশির গুণফল এখানে আছে, এই দুইটাকে আমাদের গুণ করতে হবে। তো গুণ করার সহজ যে পদ্ধতি আছে, এটা আমি আগে তোমাদেরকে শিখিয়েছি, আবারও বলছি, যে এখানে সমান লিখে নিলাম। প্রথমে আছে
এই এর সঙ্গে এটা সবটাকে গুণ করতে হবে এবং পরবর্তীতে বি এর সঙ্গে এটা সব গুণ করতে হবে। তো সেটা কিভাবে আমি লিখে দিই, প্রথমে এ লিখে নিলাম, ব্র্যাকেট দিলাম, এই এর সঙ্গে পুরোটাই গুণ করব, তাহলে লিখে নিলাম এ মাইনাস বি। ব্যাস, এর সঙ্গে কিন্তু আমাদের এ মাইনাস বি এর গুণ করা হয়ে গেল। এখন এখানে আছে প্লাস, এখানে প্লাস বসিয়ে দিলাম। এবার এখানে আছে বি, এখানে বি বসিয়ে দিলাম। এবারে বি এর সঙ্গে আবার কিন্তু এ মাইনাস বি এর গুণ হবে, তাহলে এখানে এ মাইনাস বি লিখে দিলাম। এবার কি করি, এই যেখানে এ আছে এর সঙ্গে এখানে যা আছে সবার গুণ হবে, আবার এখানে বি আছে বি এর সঙ্গে এখানে সবার গুণ হবে। তো গুণটা কিভাবে করতে হয়, গুণটা করার সহজ পদ্ধতি হলো প্রথমে এর সঙ্গে আমি এটা গুণ করে দেব, তারপরে এই এর সঙ্গে বি এর গুণ করে দেব। তো গুণটা করে ফেলি, এ এ গুণ করলে হয় কি, আমরা জানি এ এবং এ গুণ করলে হয় এ স্কোয়ার। এখানে মাঝখানে মাইনাস, মাইনাস বসিয়ে দিলাম। এবার এই এর সঙ্গে বি এর গুণ করতে হবে, এ এবং বি গুণ করলে হবে এ বি, প্লাস মাঝখানে দিলাম। এটা কিন্তু অলরেডি গুণ হয়ে গেছে আমাদের। এবারে বি এর সঙ্গে ঠিক আগের মতো এই বি এর সঙ্গে প্রথমে এ এর গুণ করতে হবে এবং বি এর সঙ্গে বি গুণ করতে হবে। তো এ এর সঙ্গে বি যখন গুণ করব তখন কি হবে, এ আর বি গুণ করলে হবে আমাদের এ বি, লিখে নিলাম এ বি, মাঝখানে মাইনাস। এবার আমাদের এই বি এর সঙ্গে এই বি গুণ করতে হবে, এইভাবে বি এর সাথে বি গুণ করতে হবে। তাহলে কি হলো, বি এবং বি গুণ করলে হবে বি স্কোয়ার। ব্যাস, এবার দেখো এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, এই এ বি এর আগে মাইনাস চিহ্ন আছে, এই এ বি এর আগে প্লাস চিহ্ন আছে। তো আমরা জানি যোগ বিয়োগ করার সময় যদি একই একই জিনিসের আগে প্লাস অথবা মাইনাস থাকে, একই জিনিসের আগে যদি একটা মাইনাস থাকে বা একটা প্লাস থাকে, তাহলে এদেরকে বিয়োগ করতে হয়। আর বিয়োগ মানে কি, এটা কেটে দিতে হয়। তাহলে এই এ বি আর এ বি কেটে গেল। তাহলে এখানে আমাদের থাকলো কি, থাকলো এখানে এ স্কোয়ার আর এই মাইনাস এ বি স্কোয়ার। তো আমাদের গুণ কিন্তু করা হয়ে গেছে। দেখি বাম পক্ষকে গুণ করে আমরা এটা পেয়েছি, ডান পক্ষে আমাদের এখানে কি ছিল, ছিল দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেছে এখানে দেখো একেবারে পুরোপুরি মিলে গেছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ডান পাশে ছিল তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সুতরাং আমরা বলতে পারি যে, এখানে লিখতে পারি, প্রমাণ কিন্তু আমাদের করা হয়ে গেছে অলরেডি। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ একই হয়ে গেছে, তাহলে আমরা মাঝখানে সমানটা দিতে পারি। তাহলে কি লিখবো, বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু এখানে প্রমাণ করতে বলছে, তাহলে লিখবো প্রমাণিত। হ্যাঁ, এটাকে কিন্তু আমরা আহ, বাংলায় লিখছিলাম বাম পক্ষ ডান পক্ষ। এই বাম পক্ষকে আমরা কিন্তু এল এইচ এস এটাও লিখতে পারতাম, ডান পক্ষকে তখন আমরা আর এইচ এস লিখতে পারতাম। এখানেও তেমনি, যদি আমরা ইংরেজিতে লিখতে চাইতাম সেক্ষেত্রে লিখতাম এ এল এইচ এস সমান আর এইচ এস। আর যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে এখানে ইংরেজিতে আমরা কি লিখতে পারতাম, পি আর ও ভি ই ডি, প্রুভড। এই প্রুভড মানে হচ্ছে প্রমাণিত। তো হয়ে গেল আমাদের প্রমাণ। আশা করি তোমরা সবাই অনেক ভালো করে বুঝতে পেরেছো। আমি মডেলের 28 দাগের আরো একটি সমস্যা নিয়ে হাজির হয়েছি। এখানে অঙ্কটা আমি বসিয়ে নিয়েছি। এখানে অঙ্কে বলা আছে যে 2x/3b থেকে 3a/4y বিয়োগ করো। প্রথমত যেহেতু এখানে বিয়োগ করতে বলছে, দেখো বিয়োগ করতে বলছে, তাহলে রাশি দুইটা আমরা লিখে নেই, 2x/3a
3b, যেহেতু বিয়োগ করতে বলছে তাহলে এখানে মাইনাস দিব, আর এখানে 3a/4y। এখন এই ভগ্নাংশে আমরা কিন্তু এখানে দেখছি এটা কিন্তু ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি, এটা আমরা কি করে বুঝবো? কোন রাশি তার উপরে যদি একটা পার্ট থাকে, নিচে একটা পার্ট থাকে, অর্থাৎ উপরে যদি একটা পার্ট যেটাকে আমরা লব বলি, আর নিচে যে পার্টটা থাকে এটাকে বলি হর। তো যদি এমন কোনো রাশিতে থাকে যে উপরে একটা নিচে একটা, অর্থাৎ লব বাই হর থাকে, তাহলে সেটাকে আমরা কিন্তু ভগ্নাংশ বলতে পারি। ভগ্নাংশ মানে হচ্ছে ভাঙা অংশ। এটা কিন্তু পূর্ণ অংশ না, ভাঙা অংশ। এটাও তাই, এটাও একটা ভগ্নাংশ। তো ভগ্নাংশ থাকলে যোগ অথবা বিয়োগ করার সময় আমাদের কতগুলো বিষয় মনে রাখতে হবে। সেটা হলো, খেয়াল করো, এখানে ভগ্নাংশের যোগ, এখানে মাঝখানে আছে বিয়োগ, তাহলে এটা বিয়োগ করতে হবে। এখানে মাঝখানে যোগ থাকলে আমরা যোগ করতাম। তো যোগ এবং বিয়োগ যেটাই করতে বলুক না কেন, আমাদের প্রথম কাজ হচ্ছে ভগ্নাংশ থাকলে এদের নিচে যে সংখ্যাগুলো আছে, এখানে আছে 3b, এখানে আছে 3b, আর এখানে আছে 4y, এর নিচে যেগুলো আছে অর্থাৎ হর যা আছে, এই হরগুলোকে লসাগু করে নিতে হবে। তো লসাগু মানে কি? তাহলে আমরা লসাগু এখানে করে দেখাই। এখানে আছে 3b, লিখলাম 3b, কমা, এখানে আছে 4y, লিখলাম এখানে 4y। তো 3b এবং 4y এই দুইটাকে যদি লসাগু করতে বলে তাহলে কি লিখব? লসাগু সমান, অতএব লসাগু সমান, এই দুইটার ভিতরে কি কি আছে? এখানে দেখো 3 আছে, এখানে 4 আছে। তো 3 আর 4 কে আমরা ছোটবেলায় কি করেছি? 3 আর 4 কে যদি লসাগু করি, এটাকে লসাগু করা যেত? যেত না। যেহেতু এখানে 3 আছে, এখানে 4 আছে, সুতরাং এটাকে লসাগু করা সম্ভব নয় বা ভাঙানো সম্ভব নয়। তাহলে কি করব? তাহলে আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা গুণ করে দেব। 3 এবং 4 যদি গুণ করি কি হবে? 3 4 12। সুতরাং লসাগু কিন্তু আমাদের 12 হচ্ছে। সাথে ছিল বি এবং ওয়াই। তো বি ওয়াই দুটোই যেহেতু দুই রকম, সুতরাং এদেরকেও লসাগু করা সম্ভব নয়। তাহলে কি করব? এইভাবে মানে ভেঙে ভেঙে লসাগু করা সম্ভব নয়। তা আমরা কি করব? বি এবং ওয়াই গুণ করে দিলে বি ওয়াই, ব্যাস। তাহলে 3b এবং 4y এই দুইটাকে লসাগু করে কি পেলাম? পেলাম 12by। তাহলে এখানে আমরা 12by লিখে নেই। এই যে সমান দিয়ে সমানের মাঝ বরাবর দাগ দিতে হবে, 7by লিখে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে লসাগুটা পেলাম, এই লসাগুটা লিখে নিলে এখানে 12by লিখে নিলাম। এবার প্রথম যে ভগ্নাংশটা ছিল, এই ভগ্নাংশের নিচে কি আছে? হরটা কি আছে? 3b। তাহলে 3b দিয়ে ভাগ করি। অর্থাৎ নিয়ম হচ্ছে লসাগুর সাথে প্রত্যেকের নিচে যে হরটা আছে সেই হর দিয়ে ভাগ করতে হবে। আর ভাগ মানে হচ্ছে নিচে লেখা। তাহলে 3 আর 12 কেটে দিলাম। তাহলে 3 1 কে 3, 3 4 12, উপরে 4 থাকলো। এখানে বি আছে, উপরে বি আছে, কেটে দিলাম, থাকলো কি ওয়াই। তাহলে এখানে ভাগ করে আমরা কি পেলাম? 4y। এখন এই যে 4yটা পেয়েছি, এই 4y এখানে পেলাম ভাগ করে, এই 4y এর সাথে 2x গুণ করে দিতে হবে। তো উপরে 2x এখানে গুণ করে দেই, তাহলে কি পেলাম? 4 2 8, আর সাথে ছিল xy, 8xy, লিখলাম এখানে 8xy, ব্যাস, একটা পার্টের কিন্তু হয়ে গেল। এবার এখানে আমরা লিখি মাইনাস, আবারও একইভাবে এই যে লসাগু আছে 12y, এই 12y আমি আবার লিখে নিই, 12by। এবার এই যে পরের ভগ্নাংশের নিচে কি আছে? 4y, ঠিক আগের মতো।
এই 3b দিয়ে ভাগ করেছিলাম, এখন এই 4y দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ যেহেতু করতে হবে তাহলে নিচে লিখি 4y। 4 কে কাটলাম, 4 একে 4, 12 কে 4 দিয়ে কাটলাম হলো 3। আচ্ছা, এখানেও নিচে y ছিল, উপর y ছিল, কেটে দিলাম, থাকলো কি b। টোটাল কি থাকলো? টোটাল থাকলো এখানে এই 3 আর এই b, 3b। এখন এই যে 12by সাথে আমরা 4y ভাগ করেছি, ভাগ করে আমরা পেয়েছি এই যে 3b। এই 3b পাওয়ার পরে উপরে যেটা আছে তার সাথে গুণ করতে হবে। তাহলে এখানে লিখে দিই গুণ 3, এই 3a আছে, এখানে লিখে দিলাম 3a। এরপরে এখানে গুণ করে কত আসলো? এখানে আমাদের আসলো 3 3 9, আর সাথে ছিল a আর b, তাহলে a b লিখে দিলাম। তাহলে এখানে বসিয়ে দিই 9ab। ব্যাস, আমাদের কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। এই এই যে এখান থেকে যে জিনিসটা আমরা পেলাম, এটা কিন্তু আর কখনো মানে যোগ বিয়োগ বা অন্য কিছু করা সম্ভব নয়। সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। আমরা এখানে লিখতে পারি এটা অ্যান্সার। তো আশা করি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাই এই সমস্যাটা বুঝতে পেরেছ। তো আজকের এ পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো করবেই। তো আজকে এখানে রাখছি, আগামীতে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন সমস্যা নিয়ে। ততক্ষণে সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।